হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজ, আর আজকে আবারও আমার সঙ্গে সৌম্য এবং প্রীতিশকে পেয়ে গেছি। থ্যাংক ইউ ওদেরকে এতটা সুন্দরভাবে আমাদের চ্যানেলে একসাথে, এবং ওদেরই কিন্তু ইনিশিয়েটিভ, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে আজ আমাদের আগের পার্টটা খুব সাকসেসফুল হয়েছিল, যে কারণেই আবারও আসা আমাদের একসাথে, এবং যে কারণে আমাদের প্রত্যেকের চ্যানেলই বেশ ভালো, এবং ওরা খুব ভালো পডকাস্ট করে, আমি দেখি প্রতিনিয়ত। তো থ্যাংক ইউ। আজকে আবার আমরা আড্ডা দেবো, আলোচনা করব কিছু টপিকস নিয়ে, মূলত যেগুলো আমরা মানে রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি। তো প্রথমে ওয়েলকাম, কেমন আছো তোমরা আগে বলো। এই তো চলছে খুব ভালো মডার্ন। আছি মরাদা, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? চলছে চলছে। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের থেকে আমি কিন্তু পডকাস্ট ব্যাপারটা শিখছি, জানো তো। আমি এই ব্যাপারটার সাথে একদমই অবগত নয়, আমি খুব একটা ভালো পারি না, বাট আমি শিখছি তোমাদের থেকে। তোমরা এত সুন্দর সুন্দর পডকাস্ট করো, ভীষণ সুন্দর লাগে। বিশেষ করে সৌম্য সৌম্য এত ভালো ভালো ইন্টারভিউ করছে বিভিন্ন আর্টিস্টদের, খুব ভালো। প্রীতিশও খুব ভালো কাজ করছে বিভিন্ন ইউটিউবার্সদেরকে নিয়ে। প্রত্যেক একটা জোন আছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মহারাজদা। তোমার আরে ঠিক ইন্টারভিউটাও আছে, ঠিক দেখলাম, আছে। তুমি যেটা মিঠুন হ্যাঁ, চক্রবর্তীর সঙ্গে নিয়েছিলে, ওটাও মিঠুন দেখলাম। চক্রবর্তীকে ওটাও তোমার খুব পার্সোনালি মানে মহারাজকে বললাম আর কি, খুব ভালো কোয়েশ্চেন করেছো। এরপর কি হ্যাঁ বলছে, হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ কথা দিনে মানে তোমার রিসেন্ট টাইমে যে কটা ইন্টারভিউ এসছে তার মধ্যে ওটা বেস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি কোয়েশ্চেনটাকে আমরা। অ্যাকচুয়ালিতে মিঠুন চক্রবর্তী না, অ্যাকচুয়ালি মানে দ্য লিভিং লেজেন্ড, একটা বড় সুপারস্টার। বড় সুপারস্টার বলা ভুল, মানে ইন্ডিয়ান সিনেমার অন্যতম মেগাস্টার। এবার ওনার সামনে গিয়ে কার না হাঁটু কাঁপবে কাঁপবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং উনি একদম। অ্যাকচুয়ালিতে কথা খুব কম বলেন। এবার আমি অনেকগুলো কোশ্চেন নিয়ে গেছিলাম, ভাবলাম আমার একটু শর্ট করি, ক্রিস্প করি। কিন্তু সেটাই আমার হয়তো ইয়ে হয়েছিল। আরো কয়েকটা কোশ্চেন ছিল, সেগুলো করতে পারিনি সময়ের অভাবে। বাট মানে উনি অ্যাকচুয়ালিতে কথা খুব কম বলেন তো, বাট যতটুকু করতে পেরেছি। তারপরে কিন্তু আবার ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে উনি অন্য অন্য কথাও বলেন। তা একটা জেম এক্সপিরিয়েন্স। এবং মিঠুন চক্রবর্তী সত্যি, হয়তো আমি ব্রড ভিডিওতে ওরকম না, তবে শর্টসে আমি দেখলাম জিদ্দার খাঁকি নিয়ে যে বিষয়টা, ওটা আমার চ্যানেলে মানে বিশাল রান করেছে। তো বোঝা যায় যে মিঠুন চক্রবর্তীর একটা ক্রেজ আছে, মানে সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতেও আছে। তো এইটা আমরা খুব ভালোভাবে শুরু করেছি যখন, আমরা তখন এটা বলি যে দি মিঠুন চক্রবর্তী, মেগাস্টার মিঠুন চক্রবর্তী। তিনি এই যে তার বাপ বলে ছবিটা আছে, সে কিন্তু অ্যাকশন ছবি আবার ফিরছে, অ্যাকশন ছবি কিন্তু সে করছে। এবং সে একটা স্টেটমেন্ট দিল যে বেঙ্গলে না হাত মানে দু হাত পা মানে ভেঙে গেলে তাদেরকে সেরকম ধরনের বেঙ্গলে একটা ছবি, সাউথ কিন্তু হাত ভেঙে যায় যাবে ওর মাথা দিয়ে দিয়ে অ্যাকশন করবে, দেখবে আমার ইন্টারভিউতে বলেছে। তো এটা না আমার খুব ভালো লেগেছে। মানে দি মিঠুন চক্রবর্তী তিনি এখনো বিশ্বাস করেন মাস কমার্শিয়াল জিনিসপত্রে, অ্যাকশনে বিশ্বাস করেন। এবং ওনার বাপ বলে একটা ছবি আছে, এটা অ্যাকশন ছবি, ফৌজিতে উনি হ্যাঁ, বেশ মাস চরিত্র করবেন সম্ভবত, আশা রাখা যায়। তো কি মনে হয় তোমাদের, কি মনে হচ্ছে এই বিষয়টা, কেমন ভাবে দেখছো যে এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের স্টার মানে এই সব লেজেন্ডারি স্টারদেরকে নিয়ে এসে ঠিক সমান যোগ্যতাটা পাচ্ছে না তারা, যেটা সাউথ স্পেশালি তেলেগু ইন্ডাস্ট্রিতে গিয়ে পাচ্ছে। হ্যাঁ, যেটা তোমার দেখছি যে সেটা এটা সত্যি কথাই আমাদের এটা বলতে হবে। যেরকম যিশু সেনগুপ্তকে আমরা যদি দেখি, যিশু সেনগুপ্ত অনেকদিন পরে আমাদের এখানে কমার্শিয়াল ছবি করেছে, যেটার নাম হচ্ছে তোমার খাদান। কিন্তু যিশু সেনগুপ্তকে একদম প্রেজেন্টই করা হয় না আমাদের কমার্শিয়াল লোক হিসেবে। যেটা উনি সাউথে করছেন সেটা আমাদের বাংলাতে করতেই পারছেন। আমাদের বাংলাতে দিন পর উনি খাদান করলেন এবং তারপর উনি বাংলাদেশে গিয়ে মেগাস্টার সাকিব খানের সাথে বরবাদ করলেন। তো এবার দুটো ইন্ডাস্ট্রিতে এখন বুঝতে পারছি জিসেন গুপ্তের গুরুত্বটা। তাই জন্যই বাংলা ছবিতে তাকে নেওয়া হচ্ছে ভিলেন হিসেবে, যেটা আমরা দর্শন অবতারের ক্ষেত্রেও দেখলাম। তো উনি সৌম্য সাউথে সৌম্য ভালো কাজ করছে। রেকর্ডটা আমি করছি তো আমার। অ্যাকচুয়ালি কি হয়েছে, তুই একটু কাছে এসে কথা বল, কথাগুলো না আটকে আটকে যাচ্ছে। ঠিক আছে, তুই একটু ক্যামেরার সামনে চলে আয়। মহারাজদা কি শুনতে পাচ্ছিলে? দাঁড়াও দাঁড়াও, কেটে ওকে কেটে যাচ্ছিল, ওকে কেটে কেটে ওকে যাচ্ছিল। ওকে 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 হ্যাঁ, আমি বলতে চাইছি যে যিশু সেনগুপ্ত এখন কি ঠিক আছে কথাটা? হ্যাঁ, আমি বলতে চাইছি যে যিশু সেনগুপ্তকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছে সেটা এখন অনেকটা বেটার ভাবে করছে বাংলা। তবে বাংলাতে এখন আরো কমার্শিয়াল ছবি হওয়া দরকার, যেটা মহারাজদা আগের পডকাস্টেও বলছিলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী আসছে, যেটা একটা কমার্শিয়াল ছবি হচ্ছে, যেটার জন্য আমরা এক্সাইটেড। আমাদের এখানে আসলে কমার্শিয়াল ছবি হওয়া দরকার। যারা পুরোনো দিন থেকে কাজ করছে, রঞ্জিত মল্লিক বা এনারা এনারা যদি কমার্শিয়াল ছবি করে তাহলে আবার বাংলা ইন্ডাস্ট্রিতে উঠবে, বা এনাদের তো আলাদা একটা ফ্যান ফলোয়িং আছে। সেই ফ্যান ফলোয়িং রা দেখতে আসবে যে পুরোনো দিনের ছবি মতো ছবি। এখনকার লোকেরা আমাদের এখান থেকে জিউসেন গুপ্তর এখন যে আর্ট ফিল্ম গুলো করেন, উনি পোস্ত পোস্ত গ্রামের লোকেরা দেখবে না, তারা জিউসেন গুপ্তকে পুরোনো দিনের যদি ছবি তারা যদি দেখে তখন তারা সেগুলো দেখবে। এখন যে মিঠুন চক্রবর্তী গ্রামের লোকে সন্তান খুবই কম দেখেছে, তারা আজকে যদি মিঠুন চক্রবর্তী একটা অ্যাকশন ছবি করে তখন তারা সেটা দেখবে। তো আমার এটাই মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিরও এরকম ভাবা উচিত।
আচ্ছা পৃথ্বীশ, আমি তোমাকে একটু অন্য জিনিস জিজ্ঞেস করবো। আমার মনে হয় যে এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ভাবে মানে একটা ওয়েভ এসছে, একটা ছবি তো হচ্ছে এক ধরনের, মানে কমার্শিয়াল ছবি একেবারে হচ্ছে না তা না। হুম হুম হুম। আচ্ছা প্রীতিশ, তুমি আমাকে এই কথাটা বলো যে শুধুমাত্র কি খাদান, আমি আজকে একটা ভিডিও আমার মাথায় আসছিল বাট আমি বানাইনি এটাকে নিয়ে, শুধুমাত্র কি খাদানই কমার্শিয়াল সিনেমা? মানে আচ্ছা বাঘা যতীন কি কমার্শিয়াল সিনেমা নয়? আচ্ছা দেবী চৌধুরানীর যে টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি, এটা কি কমার্শিয়াল সিনেমা নয়? এইটা আমার জিজ্ঞাসা। তাহলে যদি সেই অর্থে দেখতে হয় তাহলে তো পিরিয়ড পিস হলে আর কমার্শিয়াল সিনেমা বলা যাবে না। এটা কিন্তু আজকে মানে আজ থেকে 10 বছর আগে আমাদের ভিতরে ছিল না। আমাদের যোদ্ধাও তো তাহলে আমাদের কাছে আর কমার্শিয়াল ছবি নয়, যদি বাঘা যতীন আমাদের কাছে কমার্শিয়াল ছবি না হয়। তো এই জিনিসটা আমার মনে হয়, আমার জাস্ট মনে হচ্ছিল যে আচ্ছা এরকম যে পিরিয়ড পিস যেই হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, মানে আমরা শুধুমাত্র কমার্শিয়াল ছবি মানে তার ভিতরে আইটেম সং থাকবে, একটা লাড়ে লাপ্পা ব্যাপার থাকবে, তবেই সেটা কমার্শিয়াল সিনেমা। এটাই কি কমার্শিয়াল ছবির ডেফিনেশন? আর অ্যাকশন সিনেমা মানে কি কমার্শিয়াল সিনেমা? এইগুলো আমাকে একটু বলো তো। দেখো মহারাজ দা, এটা সবচেয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা চলে এসেছে যে অ্যাকশন মানে অ্যাকশন জনরা থাকলেই সেটা হচ্ছে কমার্শিয়াল ছবি, বাদ বাকি সে রোমান্টিক থাক, কমেডি থাক, সবকিছুই হচ্ছে মানে কমার্শিয়াল ছবি না। মানে মানে যারা একটু মানে বেশি এই টার্মটা ইউজ করে সিরিয়াল, ঠিক আছে, এটা ভুল কথা। তার কারণ তোমাকে বলছি, আজকের বাহুবলী ছবিটাও পিরিয়ডিক ছবি, সেই ছবিটাও কিন্তু কমার্শিয়াল ছবি, ঠিক আছে। এছাড়াও তোমাকে বলি প্রচুর রকম কমেডি ছবি আছে। আচ্ছা, নো এন্ট্রি কমার্শিয়াল ছবি না? জামাই চারশো কমার্শিয়াল ছবি না? সেগুলো তো কমার্শিয়াল ছবি। বুমেরাং কমার্শিয়াল ছবি না? বুমেরাংও কমার্শিয়াল ছবি। প্রজাপতি যে এই যে বক্স অফিসে এত পরিমাণে সাকসেস দিচ্ছে, সেটাও তো বাণিজ্যিক ছবির মধ্যেই পড়ছে। আরে সেটা তো আর্ট ছবি নয় যে পুরোপুরি আর্ট ঘরানার মধ্যে চলে যাচ্ছে, ঠিক না আছে। আমি বলছি যে কমার্শিয়াল ছবির যে প্যারামিটারটা হয় তার ভিতরে কিন্তু কমেডি বা রোম্যান্স বা এইগুলোও থাকা উচিত। হ্যাঁ প্রজাপতি না হয় আমি হ্যাঁ। ধরলাম যে ঠিক আছে চলো ওটাকে আমি ফ্যামিলি ড্রামার ভিতরেই ফেললাম, যে এই জনারটাকে আমরা হুম ফ্যামিলি ড্রামা বলবো। কিন্তু হুম। মানে আমি এটা বুঝতে পারিনি, এটা আমার মনে হচ্ছিল যে আহ, দেখছিলাম যে শুধুমাত্র না পিরিয়ড ছবি হলেই এখন আর হয়ে যাচ্ছে যে সেটার কমার্শিয়াল। মানে রাজামৌলির ছবি নিয়েও আমি দেখতে পাচ্ছি যে সেই জিনিসটা, এই যে উন্মাদনাটা যেটা কেজিএফ নিয়ে আছে সেটা নেই কেন ভাই? মানে রাজামৌলি কি কম কমার্শিয়াল ছবি বানাচ্ছে? না তো, পিরিয়ড বানাচ্ছে মানে কি কমার্শিয়াল ছবি না? আর মানে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, পুষ্পা হোক বা কেজিএফ, এগুলো সব কিন্তু পিরিয়ডে প্লেস করা, মানে পিরিয়ডেই প্লেস করা। মানে তুমি যদি দেখো প্রত্যেকটার একটা টাইম লাইন রয়েছে, সেটা কিন্তু প্রেজেন্ট টাইম পিরিয়ডের থেকে লাইনে বড় কথা চলছে না। রুটেড রুটেড, হ্যাঁ, একটা টাইম লাইন কে বেস করে পুরো করা হয়েছে এই দুটো ছবি। এবার যেটা সমস্যা হয়ে গেছে যে অডিয়েন্সের যে ওই অ্যাকশন ছবি, ওই ওই ধরনের অ্যান্টি হিরো টাইপের যদি হয় ক্যারেক্টার, তাহলেই সেটা এখন মানে বেশি লোকে খাচ্ছে বা বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে বা গ্র্যান্ডার এক্স্যাক্টলি অডিয়েন্স এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটাকে পছন্দ করছে। এটা এখন একটা নতুন কি বলবো মোড় চলে এসছে কমার্শিয়াল ছবি, যে তোমাকে ব্রুটালিটি রাখতেই হবে, ব্রুটালিটি মাস্ট এখন, যেটা ব্রুটালিটি দেখলেই লোকে খাবে, ঠিক আছে। তারপর অ্যান্টি হিরো টাইপের লাইক পুষ্পা বা কেজিএফ এ যেরকম ইয়াসের ক্যারেক্টারটা ছিল, যেরকম একটা অ্যান্টি হিরো, মানে পুরোপুরি হিরো মানে কি আমরা জানি যে হিরো মানে সব ভালো আর ভিলেন মানে সব খারাপ, হ্যাঁ সেটা এখন তাই লোকে জানতাম পছন্দ করছে না। ছোটবেলায়। এখন হচ্ছে সেটা হিরো কিন্তু মানে এখন সব লোকে খারাপ পছন্দ থাকতে হবে করছে তার ভিতরে। না। এখন হিরোর মধ্যেও খারাপ জিনিস রয়েছে, ভিলেনের মধ্যেও ভালো জিনিস রয়েছে। এবার মানে লোকেরা কি এখন এইগুলো খাচ্ছে, এবার দেখা যাক লোকেরা কতদিন এইটা খায়, লোকেদের তো টেস্ট চেঞ্জ হয়। দেখা যাক সামনের দিনে কি হয়। তবে পিরিয়ডিক ছবি বা সঞ্জয় লীলা বানসালিও বানায়, পদ্মাবতের মতন ছবি বানিয়েছে, পদ্মাবত আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি। ওম্যান সেন্ট্রিক ছবি হতেই পারে, তার মানে এই নয় যে সেটা মানে একদম পাতি মানে কথায় সিরিয়াল বা একদম কন্টেন্ট রেলিভেন্ট ছবি শহুরে লোকেরা দেখে, এলিট শ্রেণীর লোকেরা দেখে, সেটা একদমই নয়, ঠিক আছে। পদ্মাবত কিন্তু গ্রামের দিকেও লোকেরা দেখেছে, ঠিক আছে। এখন হয়তো লোকে স্বীকার করবে না, বাট একসময় তো দেখেছে, পদ্মাবত দেখেছে। অরুন্ধতী বেস্ট এক্সাম্পল, কোয়েলদির অরুন্ধতী খুব ভালো চলেছিল, ঠিক আছে। সিনেমাটা হয়তো ওভারঅল যে বক্স হুম। অফিস সেটা ফ্লপ, বাট আজকের দিনে একটা বাংলা ছবি যা কালেকশন করে তার থেকে অনেক বেটার কালেকশন করেছে অরুন্ধতী সেই 2014 সময়, ঠিক ঠিক আছে। ঠিক তারপরে ঠিক। যোদ্ধা, যোদ্ধা অ্যাজ আ ফ্লপ সিনেমা কালেকশন আমরা যোদ্ধা ডেফিনেটলি একদমই ওই ডিজাস্টার বিচারে বলতে ছবি, পারি। সেটা আমরা মানে ডিজাস্টার ছিল, যারা দেব ফ্যান নিজেকে বলে তারাও বলে যে হ্যাঁ। হ্যাঁ যোদ্ধা ফ্লপ সিনেমা। যোদ্ধা বাট যোদ্ধা যোদ্ধার ফ্লপ ওপেনিংটা ছবি, খুব ভালো ছিল, ওপেনিংটা খুব ভালো ছিল। ওপেনিং ভালো ছিল ওপেনিংটা ছিল বা এবং সেই ভালো সময় বোধহয় জায়গায়। বোধহয় চার সাড়ে এবং চার কোটি এবং টাকা বোধহয় কালেকশনও করেছিল। হ্যাঁ কালেকশন এক্স্যাক্টলি। হ্যাঁ করেছে। এবং এখন যেই সিনেমা মানে এবং এখন, যোদ্ধার হ্যাঁ সঙ্গে বল ছিল বল। বলো হচ্ছে বলো জিদ্দার রোশনও বলো। এবং বাচ্চান যোদ্ধার বাচ্চান। সঙ্গে ছিল, বাচ্চান হ্যাঁ ছিল, বাচ্চান বাচ্চান ছিল, ছিল, হ্যাঁ বাচ্চান, বাচ্চান ছবিটা ভালো আর হিন্দিতে কালেকশন ব্যাং করেছিল ব্যাং ছিল, ওটা। বাচ্চান দারুণ হিন্দিতে ব্যাং কালেকশন ব্যাং করেছিল ছিল। সেই দুর্গাপুজো। হ্যাঁ 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 সেই হিন্দিতে হ্যাঁ ব্যাং ব্যাং দুর্গাপুজো ছিল, অ্যাকচুয়ালি বাংলা ছবি হিসেবে সব থেকে বাণিজ্যিক ছবি সাফল্য হিসেবে বাচ্চান ছিল। হ্যাঁ ঠিক। বাচ্চান ছিল। আচ্ছা চতুষ্কোণ আচ্ছা আই থিঙ্ক সৌম্য, থার্ডে ছিল। হ্যাঁ যোদ্ধার, চব্বিশ 4.5 কোটি টাকারই কালেকশন করেছিল, ছোট বাজেটের হ্যাঁ। ছবি। আরবান সেন্টারে ছিল বলে ছবিটা বেরিয়ে গেছিল, হিট হয়ে গেছিল। চতুষ্কোণ অ্যাকচুয়ালি তো খুব ভালো ছবি, চতুষ্কোণ খুব ভালো সিনেমাও অ্যাকচুয়ালি। হুম, হুম, হুম।
আচ্ছা সৌম্য, তুমি বলো, এই যে জিদ্দাকে নিয়ে আমরা কথা বলছি এখন, জিদ্দার এখন কোন ধরনের ছবিতে আমরা এইটা নিয়ে আলোচনা করি রীতিমতো, যে জিদ্দার এখন কোন ধরনের ছবি এলে ভালো হয়? আমার দেখো পার্সোনালি মনে হয় বস 3 হলে জাস্ট আবার ওই 10, 12, 15 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন আসবে। আর যেগুলো শোনা যাচ্ছে, মানে যেরকম ধরো রেবেল, যেরকম ধরো লায়ন, এইগুলো নিয়ে তোমার কি মনে হয়? এগুলো জিদ্দার আপকামিং ছবি নিয়ে কিছু বলো না। জিদ্দার আপকামিং ছবি বলতে আমি তো এক্সাইটেড, যেটা তুমি যেটা বললে বস 3 নিয়ে, আমার মনে হয় যে সেটা এলেই ভালো হবে, একদম তোলপাড় হয়ে যাবে মানে। এবং আমরা কিন্তু দেখেছি বস এই ছবিটার যেরকম ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, বস বা বস 2, এটা কিন্তু দুটো বাংলাতেই ভালো কালেকশন করে, মানে আমরা আমরা এখানেও যদি দেখি, বাংলাদেশেও যদি দেখি, দুটো থেকেই কালেকশন করে। এবার আমার মনে হয় যে বস 3টা আসাটাই বেটার, কারণ বস 3 যদি আসে তাহলে জিদ্দার একটা সিনেমার মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে তো একটা হিউজ কামব্যাক হয়েছে, মানে ওয়েব সিরিজ ফার্স্ট টাইম করে অনেকদিন পর কামব্যাক হয়েছে, যেটা সিনেমার ক্ষেত্রে বক্স অফিসের ক্ষেত্রে একটা কামব্যাক হবে, যেটা বস 3 আসার পর। তো বস 3 আমার মনে হয় আসুক, রেবেল, লায়ন এগুলো আসুক, কিন্তু এগুলোর থেকেও এখন বেশি লোকে মুখিয়ে রয়েছে বস 3, কারণ রেবেল, লায়ন এটা বলা যাচ্ছে না, কারণ লায়ন তো বাংলাদেশের যে ডিরেক্টর রয়েছে রায়ান রাফি, ওনার ডিরেকশন। এবার ওনার এখানে তুফান খুব একটা ভালো করে চলেনি, এবার ওনার দেখা যাক ওনাকে এবার আমাদের বাংলা থেকে ভালো করে মেনে নিতে পারে কিনা, বা জিদ্দার ছবির যেরকম কালেকশন হয় বাংলায় সেরকম কালেকশন হলে তো ভালোই হয়, কিন্তু সেটা জিদ্দার রিসেন্ট টাইমে বাংলা থেকে খুব একটা ভালো কালেকশন আসছে না। তো এবার মনে হয় যে বস 3টা এলে তবেই ভালো হবে, তবেই একটা সলিড ভাবে বক্স অফিসে একটা সাকসেস হবে, তবেই লোকে মানে একদম চেঁচামেচি মতো একটা ছবি হবে। আচ্ছা প্রীতিশ, তুমি বলো যে জিদ্দার প্যান ইন্ডিয়া সাকসেসটাকে কিভাবে দেখছো? এই যে এবারে যেভাবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এলো, সেটাও একটা হিউজ ভাবে সাকসেস পেলো, সেটা গ্লোবাল হিট হয়েছে রীতিমতো, বিশাল ইয়ে। আমরা হয়তো জিদ্দার সাকসেসটা না খুব একটা সারফেস লেভেলে দেখি, যে আচ্ছা এই মানুষটা এরকম একটা ছবি করেছে, এরকম তার বক্স অফিস কালেকশন, এগুলো হয়তো দেখি। বাট এই মানুষটা যে প্যান ইন্ডিয়াতে যে ওয়েভটা ক্রিয়েট করলো বাংলা চলচ্চিত্র দিয়ে, বাংলা ছবি দিয়েই করেছে, কিন্তু অন্য কোনো ছবি দিয়ে করেনি, চেঙ্গিজের মারফত। এই আমরা 2 বছর বাদে, চেঙ্গিজ 2 বছর হয়ে গেছে আমরা যখন পডকাস্টটা শুট করছি, বাট মানে আমরা আলোচনা করছি এখনো সেই ছবিটাকে নিয়ে। তার মানে সেই ছবিটা কিছু একটা করেছে, এবং হিন্দি ইউটিউবার্সরা তো শুধু নয়, সেখানে একটা হাউসফুল যাওয়া, গেটি গ্যালাক্সি, মাটা মন্দির, এই ব্যাপারটা কি কিরকম ভাবে দেখছো অ্যাজ এন বাঙালি? প্রীতিশ, তুমি বলো। দেখো, এটা তো খুব আমাদের কাছে বড় পাওনা যে এখানে সাউথের ছবি নিয়ে বা সাউথের অ্যাক্টরকে নিয়ে আমরা কথা বলছি, পুরো গ্লোবালি কথা বলা হচ্ছে, তাহলে কেন একটা আমাদের বাংলার হিরোকে নিয়ে কথা হবে না? সেটা তো দরকার কথা হওয়া। তো জিদ্দার অ্যাকচুয়ালি চেঙ্গিস যখন বেরিয়েছিল তখন তো মারাঠা মন্দির এবং গেটি গ্যালাক্সির যিনি অনার আর কি, মনোজ দেসাই স্যার, উনি হচ্ছেন মানে ওই দুটো সিনেমা হলেরই অনার, এবং ওনার কথা শুনে মানে রীতিমতো আমার খুব ভালো লেগেছিল, এবং আমি বাঙালি হিসেবে গর্ব ছিল যে উনি এই যে জিৎ সুপারস্টারকে নিয়ে এতটা পরিমাণে এক্সাইটেড, এবং উনি চেঙ্গিস আসা থেকে এক্সাইটেড ছিলেন, মানে চেঙ্গিস আসবে তার আগে দিয়ে আসা ছিলেন, মানে এক্সাইটেড ছিলেন, এবং উনি ভেবেছিলেন যে খুব ভালো চলবে, এবং সেটাই হয়েছে। কিসিকা ভাই কিসিকা জান থাকার সত্ত্বেও ভালো চলেছে, এবং তারপরে তো খাকি 2, জিদ্দা ছিলই, খাকি 2 তে এবং খুব তুমি প্রশংসিত ভাবো হয়েছে। যে একটা হল মালিক, না এরকম তুমি হুম ভাবো যে একটা হল মালিক বাংলার একটা সুপারস্টার, হুম যার এর আগে কোনোদিন কোনো হিন্দি ছবি রিলিজ করেনি, বা হিন্দিতে সে হ্যাঁ, কোনোদিন কোনো রিলিজ করেনি, তারপরেও তাকে নিয়ে এক্সাইটেড হয়ে যায়, মানে কিছু তো এক্সট্রা একটা কাজ করছে। ডেফিনেটলি জিদ্দার সোয়াগ, জিদ্দার লুক, জিদ্দার মানে আগের উনি হয়তো কিছু হলেও সিনেমার ঝলক দেখেছেন, মানে ওনার ওই জায়গা থেকে মনে হচ্ছে যে ইনি হচ্ছে মানে পুরো স্টার মেটেরিয়াল, ঠিক আছে? তো তাই হ্যাঁ, জন্যই আর তার জিদ্দা একটা কিন্তু এক্সাইটেড অভিনেতা কাজ। হিসেবে খুব ভালো, মানে আমার মনে হয় মানে জিদ্দা অ্যাজ অভিনেতা, এই বিষয়টাকে নিয়ে আমরা খুব কম আলোচনা করি হয়তো কম আলোচনা, জীবনে, এক্স্যাক্টলি। যেহেতু জিদ্দা খুব সুপারস্টার ওরিয়েন্টেড জিনিসপত্র করেন, হয়তো আমরা কম আলোচনা করি, কিন্তু বিশ্বাস করো জিদ্দার অ্যাজ এন মানে স্টারের থেকেও অভিনেতা হিসেবে জিদ্দা কিন্তু ভীষণ ভালো। আমি জানি না তোমরা ভীষণ ওষুধ ভালো, হ্যাঁ, দেখেছো সেটা বোধহয় নিশ্চয়ই, কৃষ্ণকান্তের উইল দেখো, বা কৃষ্ণকান্তের বাচ্চা উইল, শ্বশুর দেখো, বা ওষুধ, কৃষ্ণকান্তের উইল, ক্রান্তি, সিরিয়াসলি মানে ইভেন বন্ধনে, টেরিফিক। বন্ধনেও খুব ভালো অভিনয়, সাথী, হ্যাঁ, বন্ধন, ইভেন প্রেমী। জিদ্দার ফার্স্ট ফিল্মে কোনো আমি এমন হিরো দেখিনি যার ফার্স্ট ফিল্মে এত ভালো অভিনয় করেছে। ফার্স্ট ফিল্ম সত্যি সে সত্যি, মানে ইভেন বাংলা ইভেন এত আমার ভালো বললো, এত ভালো এ করলো, দারুণ। জিদ্দার আমার আমার জিদ্দার বলতেও তোমার দ্বিধা নেই, মানে আমি প্রিয়তমা, আমি অ্যাজ আ দেবদাকে বলো বলো ফলো বলো। করি, তাও প্রিয়তমা আমি বলছি, মানে অগ্নিশপথে দেবদা যা অভিনয় করেছে তার থেকে সাথীতে জিদ্দা অনেক ভালো অভিনয় করেছে, এটা কিন্তু আমি বলতে হ্যাঁ, চাই। দেবদা অগ্নিশপথ আমি মানে আমি এখনো সত্যি দেখি না, কারণ আমি নিজে দেবদার ফ্যান হচ্ছে চ্যালেঞ্জ ছবিটা, আমার ওই তো সিনেমাটা আমি পছন্দ। দেবদাকে ওইভাবে পছন্দ করি, কিন্তু অগ্নিশপথে সত্যি দেবদা নিজেও জানেন দেবদা ওরকম মানে অ্যাজ ইট ইজ মারাত্মক অভিনেতা, এবং দেবদা না অভিনেতা হিসেবে ইভলভ করেছেন, স্টার উনি চিরকালই ছিলেন। দেখো কিছু মানুষ হুম আসে হুম তাদের সেই গেট আপ নিয়েই আসে,
তাকে দেখতে দেবদা যখন হাসেন, সেটা গোটা গ্রাম বাংলা কেন, শুধু গোটা বাংলা কেন, সবারই ভিতরে সেই একটা একটা মেয়েদের ক্রাশ, বাঙালি মেয়েদের ক্রাশ। আমি এখানে তুলনা করছি না দেব ভার্সেস জিৎ, বাট আমি এখানে এটাই বলছি যে একটা প্রথম ছবি, সেটা কিন্তু জিদ্দা অভিনেতা হিসেবে খুব ভালো পুল করতে পেরেছিলেন। আমার এখনো জানি না, মনে হয় যে জিদ্দা খুব আন্ডাররেটেড একজন সুপারস্টার। মানে যতটা জিদ্দাকে নিয়ে আমরা বলা উচিত, ততটা অ্যাকচুয়ালি বলি না। অ্যাকচুয়ালি জিদ্দা অভিনেতা মাতামাতি হিসেবে করা বলো, উচিত তাকে বলবো। লুক বলো, তার মানে সে প্যান ইন্ডিয়াতে গিয়ে যেভাবে রাজত্ব করছে সেটা বলো, বা লোকটা যেভাবে চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউসলি কমার্শিয়াল ছবি বাঁচানো, সেটাও। এবং অভিনেতা জিৎ নিয়ে কথা বলতে গেলে কিন্তু রাবণ ছবিটা কতটা ভালো খারাপ আমি জানি না, বাট রাবণের দেখবে অ্যাজ রাবণ জিদ্দা যেভাবে ও মানে গলাটাকে পুরো ভাঙে, ঠিক আছে, যেভাবে কথা বলে, যেভাবে লুক দিয়ে তাকায়, ওটা অন্য কেউ করতে পারতো না, ওটা জিদ্দাই করতে পারতো আমার মনে হয়। তো ওয়ান্স আপন টাইমে একটা ফেস ছিল জিদ্দার, মানে একটা ইয়ে ছিল যে আমি বিশেষ করে আমরা যখন ইউটিউব শুরু করছি, তখন তখন এই মানে রাবণ এসছে, তারপরে ধরো তোমার ইয়ে চেঙ্গিজ, এই ছবিটা, এই সময়টা, এই ওয়েভটা, এটা একটা নেক্সট লেভেলে, ইনসেন লেভেলে ক্রেজ তখন আমি দেখতে পেয়েছিলাম আর কি। যাই হোক, আমরা জিদ্দাকে নিয়ে আলোচনা করলাম, এবার আমরা একটু বাংলাদেশে যাই, বরবাদ নিয়ে আলোচনা করি। আচ্ছা, বরবাদ যে এরকম একটা ম্যাসিভ সাকসেস পাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে যে বরবাদ কিন্তু ইটালির মতন জায়গায় হাউসফুল মারছে, তোমরা কি দেখেছো? মানে সেইটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে যে গোটা বিশ্বে এই যে একটা রেসপন্স এবং বেস্ট কমার্শিয়াল সিনেমা, এই কথাটা যে আরেনারও দেখলাম আজকে, ওদের ওখানকার সব থেকে বড় সো কল্ড ইউটিউবার বা মুভি রিভিউয়ার, সেটা সে কিন্তু বলেছে বেস্ট কমার্শিয়াল সিনেমা। এগুলো নিয়ে তোমাদের কিরকম কি লাগছে, মানে এখান থেকে বসে কি এক্সাইটমেন্ট বাড়ছে দেখার? হ্যাঁ, অবশ্যই আমার একটুবার এক্সাইটমেন্ট বাড়ছে, কারণ শাকিব খানের তো ছবি নিয়ে আমি এক্সাইটেড থাকি। শাকিব খানের রিসেন্ট টাইমের ছবিগুলো নিয়ে আমি এক্সাইটেড রয়েছি, এবং এই ছবিটাতে আরো এক্সাইটেড রয়েছি, কারণ যেহেতু জিসেন রয়েছে আমাদের বাংলা থেকে, তাকে কিভাবে প্রেজেন্ট করেছে, কারণ তার একটা কিন্তু ঝলক আমরা দেখেছিলাম, কারণ যখন বার্থডে ছিল, তখন সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে তার একটা ছোট গ্লিপস কিন্তু তারা পোস্ট করেছিল। জিসেন কিন্তু এরকম একটা মেশিন গান নিয়ে ঢুকছে একটা পুলিশ থানার মধ্যে। হ্যাঁ, তো এবারে তাই জন্য এবার ওই ছবিটা দেখার জন্য আমার তো এক্সাইটমেন্ট বাড়ছে। আমি ইনফ্যাক্ট আজকেও ওই প্রোডাকশন হাউসকে ফোন করেছিলাম, যে কারণ ওনারা বলেছিলেন যে বাংলায় রিলিজ হবে মাত্র 1 মাস বাদে, মে মাসে রিলিজ হবে। তো ওনাদেরকে ওনাদের তরফ থেকে এখনো সেরকম কিছু আপডেট নেই বাংলাদেশে, মানে আমাদের কলকাতায় কবে রিলিজ হবে। তবে কলকাতায় রিলিজ হলে আমি তো অবশ্যই ছবিটা দেখবো, কারণ প্রত্যেকে বলছে এটা নাকি ভায়োলেন্সের বাবা হয়েছে, মানে শাকিব খান নাকি তার ক্যারিয়ারের বেস্ট অ্যাক্টিংটা এখানে করেছে। এবার আমি তো তাই জন্য দেখবই, মানে আমি ভীষণ এক্সাইটেড। আচ্ছা পৃথ্বীশ, তুমি এটা বলো যে এই যে আমাদের এখানে ইন্ডিয়াতে এই ছবিটা কি মানে রিলিজ হলে খুব মানে ভালো চলতে পারে? কারণ বিদেশের এবারে না, বিদেশের প্রত্যেকটা এমন নয় যে শুধু গালফ কান্ট্রিজ, মানে শুধু মুসলিম কান্ট্রিজ গুলোতেই চলছে এমন নয়, সব জায়গাতেই কিন্তু এবারে সিনেমাটা ভালো চলছে এবং সেখান থেকে ভালো রিভিউজ ইত্যাদি পাচ্ছে। তোমার কি মনে হচ্ছে এবার ইন্ডিয়াতে রিলিজ হলে ভালো একটা বিজনেস করতে পারে? দেখো, আমি মিথ্যা কথা বলবো না, ইন্ডিয়াতে রিলিজ করলে যে সেইভাবে চলবে তা নয়। তার কারণ তার আগে আমরা তুফান দেখেছি, ইভেন লাস্ট দরদও অনেক না, দেরিতে রিলিজ একটা করলে। জিনিস আছে, একটা জিনিস একটু ইন্টারাপ্ট করছি তোমাকে। তুফানের ক্ষেত্রে বলো যেটা বলো। হয়েছিল, খুব একটা পজিটিভ রিভিউজ আসেনি, মানে এদিক থেকে আর কি, এদিক থেকেও আসেনি, এবং কোথাও গিয়ে মানে সবাই যে খুব ভালো বলছে এমনটা নয়, কিছু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট এসেছিল। শাকিব খান নিজেও দেখলাম কালকে একটা মানে প্রিমিয়ার টাইপের ছিল, তো সেখানে বলছেন যে 100% পজিটিভ রিভিউ, যেটা বুমেরাং এর ক্ষেত্রে হয়েছিল 100% পজিটিভ রিভিউ। তো হ্যাঁ, ওই হ্যাঁ। জিনিসটা অ্যাকচুয়ালি তো হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। তো সেটাই মানে দেখা যাক কি হয়। এবার তুমি বলো, তোমার, আমার তো, না, আমি এবার তো আই হোপ এবার সো যে চলুক, চাই চলুক। আমিও চাই যে চলুক। এবং শাকিব খানের একটা কিন্তু গ্রাম বাংলার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রাম বাংলার একটা ভালো দর্শক আছে। আমি মানে বিশ্বাস করবেন, আমি যখন মামার বাড়িতে যাই, ওখানে টোটোওয়ালারা দেখি শাকিব খানের সিনেমা দেখে, ভালো রকম একটা ফ্যান ফলোইং রয়েছে। ইভেন তুফানের গান এক্স্যাক্টলি, যেভাবে ট্রেন্ডিং আছে, দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা তুফানের গানটা যেভাবে একটা ট্রেন্ডিং ওখানে, ব্যাপক ভাবে ভাইরাল মারাত্মক। হয়ে গেছিল। মারাত্মক, মানে তুমি বিশ্বাস করবে না, শুধু এসবিএফ, আমি জানি না কেন হল সেভাবে পাইনি এখানে। তুফান রিলিজ না করলো না, মানে আমাদের এখানে যেখানে মানে বহরমপুরের মতো, রিলিজটা লিমিটেড রিলিজ দিয়েছিল, প্রমোশন করেনি, লিমিটেড প্রবলেম রিলিজ, আছে। হ্যাঁ সেটাই সেটাই হ্যাঁ, সেটাই। যে শুধু মাল্টিপ্লেক্স বহরমপুরের কে মতো একটা টার্গেট বড় করেছিল। মার্কেট, বহরমপুরের মতো একটা বড় মার্কেট, সেখানেরই হলে রিলিজ করেনি, অবাক করার ব্যাপার। তো আর ওখানে মানে কিন্তু বরবাদ সব যদি, থেকে বেশি মানে সাকিবিয়ান রয়েছে, বা সো কল্ড শাকিব সাকিবিয়ান খানের রয়েছে, সিনেমা হ্যাঁ। দেখার দর্শক রয়েছে আমার হ্যাঁ, মনে এবার হয়, কারণ আমি বরবাদ, দেখি ওখান থেকে মানে কমেন্ট পাই আর কি, সেই কারণে বলছি। এ- এবং বরবাদ যদি ওই এরিয়াগুলো, ওই সেন্টার গুলোতে ঠিকঠাক রিলিজ দেয়, আমার মনে হয় একটা ভালো রকম ব্যবসা করবে। এবং ঠিকঠাক মানে যতটা চলার, মানে যে অডিয়েন্স দেখার তারা দেখে বেরিয়ে যাবে। মানে
ভালো রকম ব্যবসা করবে। ঠিক আছে, আমি তো এক্সাইটেড বরবাদ নিয়ে, তার কারণ আলাদা লেভেলের ছবিটা হয়েছে শুনছি, সবার মুখে একটা পজিটিভ রিভিউ, শুধুমাত্র সাকিব বিয়ান না, অনেক অনেক রিভিউয়াররা যারা অনেস্টলি হ্যাঁ, রিভিউ দেয়, এইটা আমি হচ্ছে আসল বাংলাদেশি কথা। চ্যানেলে দেখেছি যে তারাও ভালো রিভিউ দিচ্ছে। তো তখন দাঁড়িয়ে বোঝেছে না সিনেমাটা কিছু তো একটা করেছে, কিছু তো একটা এক্সপেক্টেড রয়েছে। তাই জন্য একটা দেখার প্রতি ইন্টারেস্ট আমার মানে যাচ্ছে আর কি। দেখি এবার সিনেমাটা কবে রিলিজ হয়, আমি তো খুব অধীর আগ্রহে বসে আছি বরবাদ দেখার জন্য সিনেমা হলে, এটাই। আসলে আমি বাংলাদেশের এবার প্রত্যেকটা কাজ নিয়ে এক্সাইটেড, কারণ বরবাদ, হ্যাঁ, ইভেন দাগি খুব ভালো হয়েছে শুনছি, মানে সিনেমা হিসেবে খুব ভালো হয়েছে। হয়তো হ্যাঁ, বক্স জঙ্গলি অফিসে আন্ডার পারফর্ম হয়নি। করছে এখন। জঙ্গলি খুব ভালো ব্যবসা করছে, জঙ্গলি হ্যাঁ, ছবিটার জং- রিভিউ খুব যে ভালো হ্যাঁ, পেয়েছে এমন নয়, বাট ব্যবসা হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো করছে। আমারও আমার তাও হ্যাঁ, দেখার ইচ্ছা আছে। সিয়ামের একটা অন্যরকম বাংলাদেশে এবার ছবি হ্যাঁ, মানে প্রতিটা ছবি ভালো এসছে। চক্করও ভালো হয়েছে সিয়ামের কাজ শুনছি। আমি দেখেছি। হ্যাঁ, সিয়ামের কাজ আমি দেখেছি, তো সিয়ামের কাজ আমার দেখা যাচ্ছে যে সিয়ামের আমি সবকটা কাজই দেখেছি। এবং আরফান ওদিকে তোমার আফরান নিশোর দাগি আফরান নিয়েও নিশো। তো এক্সাইটেড। হ্যাঁ, তারপর চক্কর। হ্যাঁ, তারপর চক্করটা নিয়েও এক্সাইটেড, কারণ মোশাররফ করিম যেহেতু রয়েছে, বা এই যে ছবির যে ডিরেক্টর, তার আগে অনেকগুলো কাজ আমি দেখেছি, সে খুব ভালো ডিরেক্টর, তো তার কাজ নিয়েও এক্সাইটেড, এবং জিন্ত্রি নিয়েও আমি এক্সাইটেড। আরে সত্যি, আরে তুমি তুমি লেজেন্ড। আমি আমি নিয়ে সত্যি কে মানে excited থাকে তুমি সৌম? এমন এমন ছবি নিয়ে বলো না যে আমি এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগে। ওই পোস্টারটা খুব খুশি অতীব হই। ক্রিঞ্জ, অতীব ক্রিঞ্জ, ওই পোস্টারটা দেখেই ভক্তি হচ্ছে না না, সিনেমাটা আমি দেখার। সত্যি বলছি, জিনসির মেকাররা যদি এইটা দেখে, সৌম্যকে যেন আলাদা করে ডেকে একটা ওরা জিনসির তো ওকে স্পেশাল এবার একটা প্রিমিয়ার দেয়। পুরস্কার দেওয়া উচিত, একটা পুরস্কার দেওয়া উচিত। ওকে একটা স্পেশাল প্রিমিয়ার দেয়। না না না, না, জিনসি জিনসি আমি জানি না ভালো কি খারাপ, বাট বলা উচিত না এরকম। সৌম্যর কিন্তু মানে এমন না, এমন ওটা ছবি যদি- ভালো লাগে না, মানে সব ছবি ভালো লাগে কিন্তু ওর বাংলায়, এটা খুব ভালো দিক। বাংলা ছবি নিয়ে ও হ্যাঁ, সেলিব্রেট করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জিনথ্রিটা আমি দেখবো। জিনথ্রিটা ইউটিউবে আসারই কথা আছে, জ্যাজ মাল্টিমিডিয়া যেহেতু প্রডিউস করছে। এবার এটা দেখা যাক কিরকম হয়েছে। তো হ্যাঁ, হলে দিলেও কয়েক হাজার সৌম্য টাকার দেখতে যাবে কালেকশন পাশে ইত্যাদি পাশে। করেছে তো সম্ভবত বোধহয়, ইউটিউবে আসলেই ভালো হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। জিন্ত্রি যদি হলেও আসে, সৌম্য দেখতে চলে যাবে, 50 কিলোমিটার দূরে গিয়েও দেখে নেবে। আচ্ছা সৌম্য, আমি হ্যাঁ। তোমাকে একটা জিনিস, এটা আমি দেখেছি স্বর্ণজ্যোতিরাও জিজ্ঞেস করে, তুমি দেখলাম যখন এই কেসরি চ্যাপ্টার 2 দেখেছো, প্রায় বোধহয় টিকিট প্রাইস দেখছিলাম প্রায় 400 কত টাকা না, এরকম এরকম একটা বড় নাম্বার। ওই হ্যাঁ, কি করে 450 তুমি টাকা। এফোর্ড করো? আমি সত্যি 450 বলছি, কি করে তুমি এফোর্ড করো? মানে এরকম ভাবে রেগুলার যে তুমি ছবি দেখো, এফোর্ড কি করে করো? এটা বলা উচিত না কাউকে আমার এইভাবে, কাছে but তাও আরে দাঁড়াও না, আমি দেখি ঠিক তুমি আছে, সব ছবি দেখো, সব ছবি দেখো, এটা দারুণ হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, না না, সৌম্যর হ্যাঁ, ব্যাপার হ্যাঁ। আছে, মাঝে সাঝে ও পাইরেসি করেও দেখে, ওই অন্নপূর্ণা পাইরেসি করে দেখেছে। হ্যাঁ, হ্যাঁ, না না, মাঝে সে মধ্যে ঠিক আছে, Friday পাইরেসি করে আমরা সবাই দেখি। না না, দেখো আমার মনে হয় না যেখানে কাজ করছি সেই কাজটাকে মন্দিরের মতন ভালোবাসা উচিত। আমি আমার একদম। কাজের জায়গায় অনেস্ট থাকবো। আমি যেরকম কেসরি চ্যাপ্টার 2 কিন্তু পাইরেসি করেই দেখেছি, আমি সেটা ওপেনলি ভিডিওতেও বলেছো, বলে হ্যাঁ। দিয়েছি যে কি উপায়ে দেখেছি সেটা আমি বলে দিয়েছি। কারণ আমার পক্ষে সম্ভব নয় সব ছবিটি মানে হলে গিয়ে দেখতে যাওয়া। হয়তো এরকমও হয়তো হলো যে আমার ছবিটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, হয় আমার মানে হাতে টাকা নেই, আর না হলে আমার এটা হতে পারে যে আমার সময় নেই, এই দুটোর ভিতরে একটা কিছু হলো। তো এরকম কারণে অনেক ছবি হয়তো অনেক সময় মিস হয়, সেগুলো আমি দেখি, মানে পাইরেসি করে দেখি। যেরকম জাট আবার আমি মানে হলে গিয়ে দেখেছি, মানে সেই একদম সকালবেলা গিয়ে ওটা দেখে আবার এসে কিলবিল সোসাইটি দেখতে গেছি। মানে ওখানেই রিভিউ করে কিলবিল সোসাইটি মেরে দেবো ভেবেছিলাম, তারপরে দেখলাম যে আসছে না, মানে আচ্ছা, আচ্ছা, নেটওয়ার্ক জাট তো পাচ্ছে। না না, বলছি জাট তো একটা দিনই তোমার রিলিজ করেছিল, মানে পরের সপ্তাহে তো কিলবিল সোসাইটি না, জাট জাট যেদিন রিলিজ করেছিল তার পরের দিন আমি দেখতে গেছিলাম। জাট যেদিন রিলিজ করেছিল সেদিনই আমার দেখতে যাওয়া উচিত ছিল। এবার বিষয় হচ্ছে ওই যে সময় টাইম নিয়ে আমার বাড়িতে কেউ ছিল না, আমাকে একা থাকতে। না, তার পরের দিন রিলিজ করেছিল, জাট যেদিন রিলিজ করেছিল তার পরের দিন বোধহয় কিলবিল রিলিজ সেটাই করেছিল। বলছি। ওই জন্য আমি যেদিন মানে আমি- শুক্রবার দিনটাই আমি রিলিজ করে দেখতে গেছি। আমি কিলবিল এবং পুরাতন ব্যাক টু ব্যাক দেখেছিলাম। দুটো ছবি যেহেতু ছিল, এবার কিলবিল আর পুরাতনটা মানে কিলবিলটা রাধা স্টুডিওতে হ্যাঁ, দেখে পুরাতন দেখার সাহস নেই আমার আবার, বুঝলে তো, মানে এটা এটা একটা ব্যাপার আছে, সবকিছু একটা ব্যাপার আছে। আমি খুব খাজা ছবি দেখতে পারি না, আর খুব ভালো ছবি দেখতে পারি না, মানে এক্সিস্ট করে না, আমার মাথা দিয়ে ওপর দিয়ে চলে যায়, আমি বুঝতে পারি না। হ্যাঁ, আর পুরাতন হচ্ছে সেই ছবিটা। মহারাষ্ট্র যেটা বলছিল যে টাকার ব্যাপারটা হচ্ছে, আমি তোমার জমিয়ে তোমার দেখি, মানে তোমার ধরো বাড়ি থেকে কিছু কারণের জন্য ধরো, মানে এবার তোমার সেটাকে আর জমা। কোনো সকাল লাগলে মানে তুমি শুধু সিনেমাই দেখো, তাই তো? হ্যাঁ, 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 একদম একদম, আর কিছু নেই, আর কিছু নেই। লাভলি লাভলি, সত্যি না, বাংলা সিনেমার যেরকম- এরকম সাপোর্টার দরকার।
যেরকম এই সপ্তাহেও দেখবো বিক্রমের ছবিটা আছে দুর্গাপুর জংশন, ওটা ট্রেলার। হ্যাঁ দুর্গাপুর জংশন আছে, আরি আছে, আরিও তো আছে। ইমরান হাশমির গ্রাউন্ড জিরো আছে। ওই প্রিয়াঙ্কা সরকারের একটা ছবি আসছে, ওই ছবিটা আমি প্রেমিয়ারে যাচ্ছি, ওই ছবিটা আছে। আর পায়ের সরকারের কাছে প্রশ্ন বলে একটা তুমি এমন এমন ছবির কথা বলো, আমি অনেক ছবির নামই জানি না, এরকম অলক্ষ্যে ঋত্বিকের যে ডিরেক্টর তারই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে রয়েছে ইমরান হাশমি রয়েছে, সব 20 মিনিট 25 মিনিট এরকম। আরে বাবা, আমরা 4 জন আছি নাকি? করে এলো এই তো, এই না হলে ফ্রেমটা জমছিল না। আরে আমি ভাবলাম যে ও বলছে আমরা 3 জন করবো, পাত্তা দিচ্ছে না, আর দেখা করে আসি মহারাজের সঙ্গে নাকি। ভালো করেছে। এটা স্মরণীয় হয়ে থাকবে। তোমার সাথে আমার অনেকদিন বাদে, মানে অ্যাকচুয়ালি এইভাবে পডকাস্টও অনেকদিন বাদে, সেই খাদানের সময় করেছিলাম। হ্যাঁ সেই খাদানের সময় করেছিলাম। আমি অ্যাকচুয়ালি নুব এইসব ব্যাপারে, তোমরা হচ্ছে প্রো। আমি দেখি প্রত্যেক সপ্তাহে কিছু কিছু আসে। তো আরে আমরা তো তোর কাছে নুব ভাই, তোর এখন কত 1 লাখ হয়ে গেছে তো? 1 লাখ না 1,50,000? দাঁড়াও, 1 লাখ হলে সিলভার প্লেবারটা নিয়ে আমি নাচানাচি করবো। 1 লাখ হয়নি এখনো। এইবার না এটা তুই নাচানাচি করলে হবে না, তোকে কিন্তু দেবদাকে আর সাকিব খানকে কিন্তু 50-50 করে কিন্তু পাঠাতে হবে, সবই কিন্তু তাদের। ঠিক আছে না আমি সবাইকেই দেখি, কি মুশকিল। আমি ইয়াসেরও ইন্টারভিউ নিচ্ছি, আমি মিঠুনদারও নিচ্ছি, এই কি। হ্যাঁ আমি সাকিব খান দেবদাকে নিয়ে বেশি ভিডিও বানাচ্ছি, এরকম বলে না। ঠিক আছে মহারাজ, তুই খুব ভালো কাজ করছিস মহারাজ, আমরা তোর মতো হতে পারছি না বলে আমাদের কিছু হচ্ছে না মহারাজ। ঠিক আছে আচ্ছা, এরকম বলো না। আগে অডিয়েন্সের কাছে সরি বলে নি, এরকম ভাবে একটা জ্বলন্ত আলোচনার মাঝখানে এরকম ভাবে ঢুকে পড়ার জন্য। তো কি নিয়ে আলোচনা হচ্ছে? না এটা খুব ভালো, হঠাৎ সাডেন ক্যামিও দিয়ে দিয়েছে, শকিং। দেখে বললে আরে এটা কোথা থেকে চলে এলো, শকিং ক্যামিও, দেখেছো? আমরা রিভিল করবো না, থাম্বনেল পোস্টার কোথাও রিভিল করবো না, এটা হচ্ছে পুরো মানে শকিং ক্যামিও। হঠাৎ করে সালমান খানের চলে আসার মতন পাঠানে নাকি? তো বল। হ্যাঁ পাঠানে সালমান খানের ক্যামিও, আর মহারাজ পৃথিবীর সৌম্যর মাঝখানে আমার ক্যামিও। না সালমান খানের কথা উঠেছেই যখন, সালমান খানের কামব্যাক হবে কি মনে হচ্ছে? স্বর্ণজ্যোতিটা ঢুকেছে যখন সালমান খান। আমি একটা কথা আগে বলছি, স্বর্ণজ্যোতিটাকে একটা মানে, আরে তোরা এসছে একটা ওয়েলকাম করে নি না, মহারাজ একটা ওয়েলকাম করে নাও স্বর্ণজ্যোতিটাকে। হ্যাঁ আরে না ওয়েলকাম লাগবে না, সাডেন ঢুকে গেছে, ওটা ভালো, ওটা বেশি ভালো। আমি সবার কাছে ওয়েলকাম। না আচ্ছা আমি কি হচ্ছে, গঙ্গারাম রিজেক্ট করে দিয়েছে, দেখেছো? তুমি কি দেখেছো এটা যে গঙ্গারাম রিজেক্ট করে দিয়ে আবার বডি ফডি বানাচ্ছে ভাইজান, সেটা কি দেখেছো? না ভাইজান তো মাঝে মাঝেই মানে মার্কেট গরম করার জন্য বডি ছবি দেয়। সিকান্দার ফিল্মের আগেও কিন্তু ভাইজান বডি ছবি কিন্তু দিয়েছিল। তো ভাই সিনেমাতে লোকে সিনেমা দেখতে যায়, বডি দেখতে যায় না, বডি দেখতে লোক পানি। দাঁড়াও, সালমান খানকে চাপছে দেখছো, ভাল লাগছে একটু শুনতে, কি বলছো ভাই? না আমি সালমান খানের ফ্যান, স্বর্ণজ্যোতিটা চাপছে আমি সেটা দিয়েই বলতাম, আমি সালমান খানের ফ্যান। ও সালমান খান আগে হাঙ্গামা.com দেখতে গেছিস, সিকান্দারে আগে হাঙ্গামা.com দেখতে গেছিস, তুই আবার সালমান খানের ফ্যান হয়ে গেছিস। আমিও তো হাঙ্গামা.com দেখতে গেছি। তুমি তো সৌম্য আলাদা লেভেলের ফ্যান। সৌম্য হচ্ছে আগে বনির ফ্যান, ঠিক আছে, তারপরে সালমান খান পরে আসে। আচ্ছা আমরা অনেক পরে। সৌম্য এই পৃথিবীতে কার ফ্যান নয়? সৌম্য কার ফ্যান নয়? দেবদার ফ্যান। না ও দেবদার ফ্যান নয়, তুমি আমি বার করে দেবো কিন্তু এখান থেকে। এই মহারাজ দাঁড়াও মহারাজ, ইনফরমেশন দিন। সৌম্য তুই শোন মহারাজ, আমি সৌম্যকে জিজ্ঞাসা করেছি যে রক্তবীজ না তো কি যেন আসছে, রঘু ডাকাত। সৌম্য কিন্তু বারবার বলেছে যে রঘু ডাকাত অনির্বাণ ভট্টাচার্যের জন্য চলবে, এটা পৃথিবী কোথায় জানে? আমাদের পডকাস্টে বলেছে। হ্যাঁ আমাদের পডকাস্টে বলেছে অনির্বাণদার জন্য এক্সাইটেড। অনির্বাণদার জন্য তুমি থাকতেই পারো, এক্সাইটেড তুমি থাকতেই পারো, তবে তুমি এটা বলবে কি করে? এটা লজিক্যালি কি করে পসিবল? কি মুশকিল। বক্স অফিসে অনির্বাণ ভট্টাচার্যর মিথ্যে প্রেমের গান কত টাকার ব্যবসা করেছিল?
ওটা সবার কাছে সুপার হিট। মিথ্যে প্রেমের গান কেন? অথই 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 করো অথই 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 বাবা রে, অথই তো 86 লাখ টাকা আই থিঙ্ক। হ্যাঁ, 1 এত কোটি টাকা খরচা করেছিল? আচ্ছা আমি একবার লিভ করে জয়েন হচ্ছি কারণ আমার শোনা যাচ্ছে না। তাই করো, তাই করো। আচ্ছা, তো আজকে কি সালমান খানের বডি নিয়ে কথা হচ্ছে? না না, আজকে একটু আগে শাকিব খান নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, শাকিব খান ইন্ডিয়াতে এলে কিরকম চলবে কি মনে হচ্ছে? বরবাদ তো ইতালিতে তো হাউসফুল মারছে, কি করছো স্বর্ণজ্যোতিদা? ভিডিও বানাও। বরবাদ ইতালিতে হাউসফুল, কিন্তু বরবাদ তো কলকাতায় তো বরবাদ হয়ে যাবে। তাই তাই মনে হচ্ছে। যেরকম তুফান, যখন তুফান এসেছিল ভেবেছিলাম আমরা তুফান উঠবে। তুফান কি ভাই, আমার ফ্যান ওর থেকে বেশি জোরে হাওয়া দেয়, যেরকম তুফান তুলতে পারলো। এইবার মহারাজ পুরো রেড মোডে চলে গেছে, মহারাজ পুরো খেপে গেছে এইবার। মহারাজ আচ্ছা ফ্রিজ হয়ে গেছে, মহারাজা ফ্রিজ হয়ে গেছে, মহারাজা ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা হিরেমতিদা, হ্যাঁ বলো বলো। অঙ্কুশ হাজরার সিনেমা আসছে রক্তবীজ, তুমি কতটা এক্সাইটেড? আমি কতটা এক্সাইটেড তার থেকে তুই আগে আমাকে বল, তুই কি স্যান্ডো গেঞ্জি পরে পডকাস্টে বসেছিস? হাফ স্লিভ গেঞ্জি পরেছো। আমি বলি যে রিভিউ কমিউনিটির পডকাস্টে ভিউ তোলার এখন একটা নতুন ট্রিক হতে পারে। আমরা সবাই খালি গায়ে পডকাস্ট করব, ওকে? ঠিক আছে। আরে সৌম্য তোর টি শার্টে কি লেখা আছে? আই লাভ, তারপরে কি লেখা? ইউটিউব গোয়া। তুই কোনোদিন গোয়া গেছিস সৌম্য? না 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 না। আচ্ছা মহারাজদাকে একটা কথা আগে জিজ্ঞাসা করে নি। মহারাজদা তুমি কি শুনতে পাচ্ছ? মহারাজদার ভিডিওটা দেখা যাচ্ছে না। মহারাজদার ভিডিওটা হয়ে গেছে। আমি মহারাজদাকে দেখতে পাচ্ছি, বাট মহারাজদা আটকে গেছে। এইবার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। না ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো মহারাজদা যেটা আমি বলছিলাম, যেটা আমি স্বর্ণজ্যোতিদাকেও জিজ্ঞাসা করলাম, অনির্বাণ ভট্টাচার্যের সিরিজ আসছে যেখানে একটা দারুণ মানে একটা বডি দেখি এন্ট্রি নিচ্ছে, উনি শাওয়ার চালিয়ে এবার চান করছে, যেটা দেখে একবারে মেয়েটা পাগল হয়ে গেছে। সেটা অনির্বাণ ভট্টাচার্যের সিরিজটার জন্য তুমি কতটা তোমার কথাটা পুরো কেটে আসছে, আমি শুনতে পাচ্ছি না। মেয়েরা কি হয়েছে? না মেয়েরা কি হয়েছে? শাওয়ার টাওয়ারে কি বললি ওই লাইনটাই বুঝতে পারলাম না। আমি বললাম যে অনির্বাণ ভট্টাচার্য, হ্যাঁ আমার ফ্যামিলি চ্যানেল। আমি বলছি যে মানে অনির্বাণ ভট্টাচার্যের যে আপকামিং সিরিজ আসছে ভোগ, যে কাজটা নিয়ে মানে তুমি এই কাজটা ট্রেলার না, আমি শর্টস বানিয়েছিলাম একটা। এখন ডিসাইডই করেছি যে এই যেগুলোর হাইপ থাকবে না সেগুলো শর্টস বানাবো। হ্যাঁ শর্টসে তবু দুটো মানুষ দেখে। অনির্বাণ ভট্টাচার্য একটা দারুণ ভাবে প্রেজেন্ট এটা আমি বৃত্তিশের থেকে ইয়ে হয়ে গেছে, হিরেমতিটা হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। আর যেখানে দেখানো হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য একদম বডি নিয়ে একদম বডি নিচ্ছে। না আমি ভোগের ট্রেলার আমার ভালো লেগেছে, ভোগের ট্রেলার আমার খারাপ লাগেনি, কিন্তু ভোগের যেটা তুমি অরিজিনাল গল্প যদি ভোগের পড়ো, ভোগ নিয়ে যখন আলোচনাই আমরা ভোগ নিয়ে আলোচনা করব। দাঁড়াও একটা এই সৌম্য কথা শোনা যাচ্ছে না। না আমি কিছু কথা বলছি না, মহারাজদা বলছেন। হ্যাঁ মহারাজদারই শোনা যাচ্ছে না। মহারাজদা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ঠিক আছে, এবার সব ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। ভোগের অরিজিনাল গল্পটা একবার সানডে সাসপেন্সে শুনে দেখবে। হ্যাঁ আমি শুনেছি। ভোগ যদি নিয়ে কথা হয়, ভোগের অরিজিনাল গল্পটা একবার সানডে সাসপেন্সে শুনে দেখবে। না আমিও শুনেছি, বাট এখন একবার শুনবে, মানে লেটেস্ট আসছে তো, মানে তুমি ফিল করতে পারবে, মানে এরকম রাত্রিবেলা যখন হয়ে যাবে তখন তুমি ফিল করতে পারবে। মানে আমি বলে দিলাম সিরিজে ওই ক্লাইম্যাক্সটা আসবেই। অনির্বাণ ভট্টাচার্য তো একজন সুপারস্টার। এবার একটা সুপারস্টারকে কিভাবে পরমব্রত চ্যাটার্জি প্রেজেন্ট করছে, এবার সেটাই মানে দেখাবে। যেটা তার পুজোয় ছবি আছে তোমার রঘু ডাকাতে যাবো আমরা। দাঁড়াও, ভোগ নিয়ে কথা বলতে তোমার কথাই গোল গোলে ঘুরছে। আচ্ছা প্রীতিশ, আমি কি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেবো? হ্যাঁ সেটাই তোকে বলছি, রোটেট কর। কি গো
টেকনিক্যাল গ্লিচে আমরা জর্জরিত। আচ্ছা, ওয়াইফাই এর সাথে কি কানেক্ট করা আছে? ব্রডব্যান্ডের সাথে কানেক্ট করা আছে লাইনগুলো? ফোনের নেটে কিন্তু টানবে না, ফোনের নেটে কিন্তু আমার সমস্যা নেই। এই তো সৌম্য, আই লাভ সৌম্য, এই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন একটা ডিসকাশন হোক যে সালমান খানের যে বাইসেপ, সৌম্যর বাইসেপকে কত দিয়ে গুণ করলে আমরা সালমান খানের বাইসেপে পৌঁছাতে পারবো? একদমই নয়, ভগবানের বাইসেপে পৌঁছানো অতটা সোজা নয়। আচ্ছা, সালমান খান যে ভগবান, না সালমান খান যে ভগবান সৌম্য, এটা তোকে কে বললো? এটা তো লোকেই বলছে। আচ্ছা, সেই লোক না যাদের উপর দিয়ে সালমান খান গাড়ি চালিয়ে দিয়েছে? না একদমই নয়। তারা ভূত হয়ে হয়তো বলছে। তুমি আমাকে বলো যে অনির্বাণ কাজটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? আমি একদম এক্সাইটেড নই। ভোগের ট্রেলার খুব জঘন্য হয়েছে, ঠিক আছে? আমি তো ভিডিও বানাইনি এখনো অব্দি। যেটা তোমার ওই শাওয়ার চালিয়ে বডি দেখিয়ে ঢুকছে, ওটা কেমন লাগে? তুই আগে আমাকে বল, ওই যে পাগলের মতো যে ডান্স করছে, যেটা নিয়ে এত ট্রোল আর মিম হচ্ছে, ওই নাচটা কিরকম? ওটা হেভি লেগেছে ডান্সটা। অথই বক্স অফিসে ডুবে যাওয়ার পরে অনির্বাণ ভট্টাচার্য ঘরে এরকম ভাবেই নাচ করেছিল, আই এম শিওর। না অথই এসেছি অথই হিট নয়। আরে মহারাজা এসেছে, আগে মহারাজাকে প্রণাম জানাও, মাথা ঝোঁকাও এরকম ভাবে মহারাজার সামনে। ওকে, আমার নেটওয়ার্কের সামনে। আচ্ছা, ভোগ নিয়ে কথা ছিল, বলবো আমি আমার কেমন লেগেছে কি নাকি? না আগে মহারাজের কথাটা শোনা যায়। আমি যেটা বলছিলাম যে দেখো, আমার ট্রেলারের ভিতরে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন খুব ভালো, যেভাবে কেটেছে খুব ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওরা যেভাবে ওই ক্রিয়েচারটাকে দেখাচ্ছে, মাতঙ্গীর যে ফর্মটাকে দেখাচ্ছে, তো ওই ফর্মটা অ্যাকচুয়ালি ভালো না। মানে ওই ফর্মটা অ্যাকচুয়ালি তো আমার জন্য ওয়ার্ক করেনি, একদম খুব বোকা বোকা দেখে হেসে ফেলেছে, এতটাই বোকা বোকা লেগেছে। আর তুমি যদি ক্লাইম্যাক্সটা ভোগের দেখো, ইম্পসিবল ওটাকে মানে অর্গানাইজ করা। তার কখনো সিরিজের যা বাজেট হয়, বাংলা সিরিজের যা বাজেট হয়, অসম্ভব। ওই জিনিসটাকে পুল করা অসম্ভব, যতই গোজা তাপ্তি দেওয়া হোক অসম্ভব। এখন বলা হবে হয়তো, জানি না, এখন না দেখলেই আমি এই কথাটা বলছি, ওটা অসম্ভব পুল করা। শোন, আমি বলছি ওই যে ভোগের যে ক্লাইম্যাক্সটা, ওটা কি করে করা পসিবল বলছি। কলকাতাতে একটা জায়গা আছে যেটাকে ভার্টিকাল ইয়ে বলা হয়, সেখানে গেলে পর মনে হবে কি যে ঘরের চেয়ার টেবিল সব ওপরে, যে তুই কোনো উল্টানো ঘরের মধ্যে হয়তো এসছিস। ওই রকম একটা সেটের মধ্যে ভোগের ক্লাইম্যাক্সকে শুট করা যায়, বা ক্যামেরা অ্যাঙ্গেলকে ম্যানিপুলেশন করে করা যায়। তাও আমি যেটা দেখলাম যে চেয়ার টেবিল সব উপরের দিকে আছে, কিছু তো ওরা করেছে, ঠিক আছে, কিন্তু মহারাজ যেটা বললো যে মাতঙ্গীর যে ফর্মটাকে দেখানো হয়েছে, ওটা মাতঙ্গীর ফর্ম নয়, ওটা অ্যাকচুয়ালি ডামরিরই একটা ফর্ম, ঠিক আছে, কিন্তু ওটা একদম বাজে। মানে দেখ, ওই পর্ণমোচীর অভিশাপ না পর্ণ সাবরীর সাপ যেটা ছিল, ওখানেও দেখবি নন্দী ভৃঙ্গি দেখানো হয়েছিল, ওগুলোরও মেকআপ খুব বাজে ছিল। মহারাজ আবার আটকে যাচ্ছে। না, তাও নিকশ ছায়াতে তোমার ওই যে বেতালের যে ফর্মটা ছিল, ওটা তাও দেখেছো, তাও ওটা মানে মানা যায়। বাট ওই নিকশ ছায়া মানে 1500 সাপের কথা বলছো, ওখানে সত্যি নন্দী ভঙ্গিটা খুবই বাজে ছিল। আমি নিকশ ছায়া দেখিনি রে, আমার পর্ণসবরীর সাপই খুব একটা বেশি ভাল লাগেনি। আর দেখ, আমার একটা প্রবলেম হচ্ছে কি যে দেখ ভাই, আমি ভালো হরর কন্টেন্ট প্রচুর দেখেছি, এইসব কন্টেন্ট আমার পোষাবে না। এবার দেখ, আমার কিন্তু কোনো না কুচু নেই যে বাংলা বলে দেখবো না। আমি কিন্তু বাংলাতে হরর জনরাতে কাজ কিন্তু দেখেছি। তোরা পেট কাটা সহ কেউ দেখেছিস কিনা আই ডোন্ট নো। না, আমি পেট কাটা সহ দেখিনি, আমি দেখিনি। বাট ভোগটা কিন্তু আমার খুব পছন্দের গল্প আর কি, মানে আমি আমার মানে সেই জায়গা থেকে আমার পেট কাটা তো পুরো দেখা, আমার আধুনিক বাংলা হোটেল দেখা, আমার এগুলো সব কমপ্লিট। আচ্ছা সৌম্য, তোকে আমি ওই যে আরো আনন্দ তো যেটা এসেছিল, আরো একটি ভূতের গল্প অভিরূপ ঘোষের পাঠাতে বলেছিলাম। ভূতের গল্প না, বাংলা সেরা ভূতের গল্প। হ্যাঁ, তুই আমাকে পাঠিয়েছিলিস ওটা? ও ভুলে গেছি আমি এক্ষুনি, তুমি আমাকে একটা মেসেজ করে রাখো, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আবার পাঠাস তো, ওটা আমাকে দেখতে হবে, ওটা আমাকে দেখতে হবে। যেভাবে লিক্স ইত্যাদি আসছে এখন রিসেন্ট টাইমসে, কি মনে হচ্ছে তোমাদের, কার কি মনে হচ্ছে, কিরকম লাগছে?
একবার কোয়েশ্চেনটা করো, আর একবার কোয়েশ্চেনটা আমি বলছি রঘু ডাকাতের যে শুটিং লিক্স গুলো আসছে, যেটা আউশ গ্রামের শুটিং হলো, ঘোড়া ছোটানোর দৃশ্য বা বাকি যেগুলো আসছে, মানে রিয়েলি ব্লাস্ট ঘটানো হচ্ছে, বড় স্কেল রাখা আছে, তো সেটা নিয়ে কিরকম কি লাগছে? স্বর্ণজিৎ তো এক কথায় বলে দিল আমার দুর্দান্ত লাগছে। দুর্দান্ত লাগছে, উড়িয়ে দেবে, বাংলা সিনেমা বাঁচিয়ে দেবে, দেবদা একা বাঁচিয়ে দেবে। ঠিক আছে, দেবদা কি করে ফেললো, একই কাণ্ড করে ফেললো দেবদা। দেবদা ছাড়া কেউ করতে পারবে না এগুলো, ঠিক আছে? ওকে, দেবদা সেরা। আমার কাছে একটাই অবজেকশন যে এই এত পরিমাণে যদি লিক হয়ে যায় তাহলে তো মানে ওই এক্সপেক্টেড গুলোই থাকবে না, ঠিক আছে? এত পরিমাণে লিকও দরকার নেই, আর যতটা হচ্ছে ঠিক আছে, বাট এর বেশি হয়ে গেলে কিন্তু তুমি কি জানো এটা একটা ব্যাপক প্রমোশনের প্যাটার্ন। আমি দেখলাম বিভিন্ন মানে নিউজ পেপারে এটা বেরিয়েছে, বা নিউজ পেপার যারা মানে নিউজ যারা ইয়ে করে মানে রেকর্ড করে, সেই সমস্ত বড় বড় নিউজ চ্যানেল মানে লোকাল নিউজ চ্যানেল, তারা ওটাকে দেখি কভার করেছে। তার মানে তো ব্যাপারটা খুব মানে ইচ্ছে করে করা হচ্ছে যে আরো বেশি হাই ফুটুক ব্যাপারটা। আর অ্যাভেঞ্জার্স এর পর্যন্ত লিক করিয়ে দেয় হাইপ বাড়ানোর জন্য, ঠিক আছে? এটা একটা মার্কেটিং টেকনিক, ঠিক আছে? তবে মার্কেটিং টেকনিকে দেবদার সব থেকে উপরে থাকে, মানে বেঙ্গল ট্যুর হোক বা যেভাবে করেছে, ইটস টু গুড। এবার কিন্তু দেখো এখানে দেখার বিষয় হচ্ছে যে মহারাজ কিন্তু পরের ভিডিও টাইটেল পেয়ে গেছে, দেবদা অ্যাভেঞ্জারদেরকে হারিয়ে দিল, ঠিক আছে? ঠিক আছে তো এবার আমার এখানে একটাই কথা বলার আছে যে মানে রঘু ডাকাত নিয়ে আমিও খুব এক্সাইটেড, যেহেতু দেবদা রয়েছে, ওখানে অনেকেই রয়েছে, ওমদা রয়েছে, তারপরে হচ্ছে তোমার এদিক থেকে অনির্বাণ ভট্টাচার্য রয়েছে, মেন মহারাজদার কথাটা শুনতে পেলাম না, মহারাজদার কথাটা শুনতে পেলাম, আনমিউট করো। বলো না, শুনছি, আমি তোমার কথাই শুনছি, বলো। ও আচ্ছা আচ্ছা, বলছি রঘু ডাকাত নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এখানে ওমদা রয়েছে, তারপরে হচ্ছে এখানে জন রয়েছে, জনও এখানে রয়েছে, যেটা জন নিজেও বলেছে যে, এবং এই কাজগুলো নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তার সঙ্গে কাস্ট গুলো তো খুব ভালো, এবং অনির্বাণ ভট্টাচার্য রয়েছে একদম মানে যাকে বলে একদম পাগলা ভিলেন, আর দেবদাও রয়েছে সঙ্গে আমাদের পাগলা হিরো। তো মানে হিরো ভার্সেস ভিলেন টাসেলটা ভালো জমবে। পাগলা হিরো বললে যখন আমার খুব ভালো লাগলো, জানো তো, অ্যাকচুয়ালি পাগলু ব্যাপারটার সাথে খুব ভালো গেল, খুব ভালো। এটা অ্যাকচুয়ালি তো ভালো, ছোটবেলা থেকে তো ওনাকেই দেখেছি, ওই জন্য ওনার ওই টার্মস গুলো সব চলেই আছে ওনার। বলো ভাই, বলো ফ্যান। হ্যাঁ, আমি আসলে হলিউড ছবি দেখিনি ছোটবেলায়, কি বালের ক্রিস্টোফার নোলান এদের ছবি আমি দেখিনি। আমি এই আমার চ্যানেলে কাটতে হবে এগুলো, কি সব কথাবার্তা এগুলো কেটে দিয়ে। আরে ভাই, সেন্সার রেখে কথা বল, আমি কি স্টিক করি না চ্যানেল। আমার চ্যানেলটা হিরোমতি স্বর্ণজ্যোতির চ্যানেল নয়। যাই হোক, আমি ছোটবেলা থেকে হলিউড ছবি একদমই দেখি না। আমার চ্যানেলটা মিষ্টি চ্যানেল, আমার চ্যানেলটা মিষ্টি চ্যানেল, আমি খিস্তি শুনতে ভালোবাসি হিরোমতি স্বর্ণজ্যোতির থেকে। মহারাজ তুই এইভাবে আমাকে অপমান করলি মহারাজ, আমি আজ থেকে আমি খিস্তি দেবো না, তুমি খিস্তি নেই দেগা, ঠিক আছে? দেখো স্বর্ণজ্যোতি, একটা কথা বলি, কিছু কিছু চ্যানেলের কিছু কিছু ইউএসপি হয়। তোমার চ্যানেলের ইউএসপি হচ্ছে তুমি ব্রুটাল ভাবে কথা বলো, এটা তোমার চ্যানেলের ইউএসপি। আমি এই কারণে তোমার ভিডিও দেখি, কিন্তু আমার ভালো লাগে কথা শুনতে হলে ভালো লাগে। তাকে বলে ওই পাগলা হিরো প্লাস পাগলা ভিলেন, মানে টাসেলটা ভালো জমবে। যেরকম অনির্বাণ ভট্টাচার্য দেব আমরা একসাথে দেখেছিলাম তোমার এসে গোলন্দাজে দেখেছিলাম, বাট সেখানে আমরা সেই হিরো ভিলেন ব্যাপারটা পাইনি, সেখানে বন্ধু ছিল। এবার দেখা যাক কি হয়। মানে ওখানে অনির্বাণ ভট্টাচার্য খুব কম সময় ছিল, তোর গোলন্দাজ কম সময় ছিলই তো না, ওটা তো জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স, ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স। কিন্তু এবারে ভয় লাগছে যে আরেকটা জিনিসও ভেবে, যেটা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং ভয় লাগছে আরেকটা জিনিস ভেবে, যে এবার রক্তবীজ 2 আছে। এবার রক্তবীজ 2 তে আবির চট্টোপাধ্যায় তার আগের যা ট্র্যাক রেকর্ড, রক্তবীজ 2 তুই মিলিয়ে রঘু ডাকাতে মানে যেরকম কর্ণসবরী গুপ্তধন আর ওই তোর কাছের মানুষের মধ্যে ডিফারেন্স ছিল বক্স অফিসে, ওই সেম হবে রক্তবীজের সাথে। আর বহুরূপীর সাথে টেক্কার যেমন ডিফারেন্স ছিল, ওরা আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, এই কথাটা তুমি মনের কথা বলেছো, আমি খুব খুশি হয়েছি এই কথাটা শুনে, ভীষণ খুশি হয়েছি। আবির চ্যাটার্জি রয়েছে, এবার অনেকগুলো বড় না দেখো, আবির চ্যাটার্জি অঙ্কুশ হাজরার ম্যাটার না, ম্যাটার হচ্ছে শিবু নন্দিতা রয়েছে। শিবু নন্দিতার মানে ওরা স্ট্রং কন্টেন্ট বানায়। রঘু ডাকাতের কন্টেন্ট হিসেবে যদি স্ট্রং হয়, আমি অনেস্টলি স্পিকিং আমি ফ্যান বিষয়টাকে যদি বাদ দিয়েও বলি, রঘু ডাকাত যদি কন্টেন্ট হিসেবে স্ট্রং হয় দুর্গাপুজোর পরে চলবে, আর দুর্গাপুজোর পরে যদি লং রানে চলে তাহলে একটা বহুরূপী হতে পারে। আদারওয়াইজ কিন্তু রক্তবীজ 2 যদি দুর্গাপুজোর পরে আবার চলতে শুরু করে তাহলে কিন্তু আবার প্রবলেম আছে। তো এইরকম কিন্তু এইটা কখনো হবে না যে রঘু ডাকাত ফ্লপ হবে বা রক্তবীজ ফ্লপ হবে, ফ্লপ হওয়ার কোনো জায়গা নেই। বা হিট মানে একটা বেসিক ইয়ে কালেকশন করেই নেবে।
রক্তবীজ 2 কিন্তু বহুরূপীর মতন পোটেনশিয়াল রাখে, বাট যেহেতু ক্ল্যাশে রাখে তো ওরা তো ওটাই করছে, অ্যাকচুয়ালি রক্তবীজ পার্ট 1টা ছবিটা কিন্তু খুব স্লিক ছবি ছিল, মানে যে কারণে দেখবে জিদ্দার রিজেক্ট করে খুব স্লিক ছবি ছিল, খুব মানে চাপের একটা ব্যাপার ছিল যে কি হবে, রিলিজিয়ন নিয়ে চাপ, ঠিক আছে, ছবিটা দেখবে খুব মাস ফ্রেন্ডলি ছবি নয়, কিন্তু বহুরূপী কিন্তু অনেকটা বেশি মাস ফ্রেন্ডলি ছিল। তো ওরা কিন্তু এবারে সবকিছু ঢোকাচ্ছে, মানে আইটেম সং থেকে শুরু করে সবকিছু, যাতে আবার ওই বহুরূপীর মতন ব্যাপার স্যাপার করতে পারে, কারণ স্বাভাবিক ওদেরও সামনে কম্পিটিটর হিসেবে দেবদার, রঘু ডাকাত। এর বাইরে বাকি যে সিনেমাগুলো আছে সেগুলোর বোধহয় আমার মনে হয় না আর কিছু মানে। আচ্ছা সৌম, তুই বল বানসারা কেমন চলবে, বনিদার বানসারা কেমন চলবে তুই বল, তোর সামনে বলছে চলবে না কোন সিনেমা। না বানসারা চলবে না একদমই, সেটা না, মানে যেটা শাস্ত্রীর মতো যদি কিছু হয়, যে ধরো কন্টেন্ট ভালো হলো, যেটা মহারাজদা আগের পডকাস্টেই আমাদের বলেছে যে যদি কন্টেন্ট ভালো হয় তাহলে সেক্ষেত্রে বানসারা হয়তো লোকে দেখতে পারে, বাট সেটা শো সংখ্যায় অনেক কম থাকবে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, বড় বড় লোকেরা যখন মানে লড়াই করে না, তখন প্রবলেম হয়ে যায় যে এই ছোট মানুষগুলো হয়তো বানসারা ভালো ছবি হবে, আমি বানসারা নিয়ে এক্সাইটেড, পনির উল্টোপাল্টা স্টেটমেন্ট, খাকি ছেড়ে দেওয়া, এগুলো জাস্ট আমি মেনে নিতে পারি না, মানে ওর প্রতি আমার রীতিমতো মনে হয় যে মানে রাগ দুঃখ আর কিছু হয় না এখন, মানে কেমন একটা লাগে ছেলেটাকে, যাই হোক। বাট মানে আমার মনে হয় যে ওর বানসারা ছবিটা ভালো হতে পারে, কারণ আমি অভিরূপ ঘোষের কিছু, অভিরূপ ঘোষ বলছি, বিশ্বরূপ বিশ্বাসের কিছু ছোট ছোট গ্লিমসেস দেখছিলাম বানসারা নিয়ে, খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল, তো বানসারা ভালো হতে পারে। কিন্তু ব্যাপারটা কি বলতো, এই বড় বড় রাজায় যুদ্ধ হবে তো উলু খাগড়ার প্রাণ যাবে, এইটা হচ্ছে ব্যাপার, মানে আমাকে একটা কথা বল, না আগে আমি আগে বলবো দাঁড়াও, বহুরূপী যদি সৃজিত মুখার্জি আর দেবের কম্বিনেশনকে বিট যদি করতে পারে বক্স অফিসে, তাও লো বাজেটের সিনেমা হয়ে, তাহলে কি রক্তবীজ 2 কি রঘু ডাকাতকে হারাতে পারে? না, এখানে এটা অনেকগুলো ব্যাপার আছে, মানে রক্তবীজ 2 যে বাজেটটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হাই বাজেট অবভিয়াসলি, মানে এখন অব্দি সব থেকে ব্যয়বহুল ছবি উইন্ডোজে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বহুরূপী কিন্তু স্কেল ওয়াইজ অনেক বড় ছবি ছিল, মানে ওরা 76টা না কটা লোকেশনে শুট করেছিল, ওদের কাস্টিং বড় ছিল, আর টেক্কা কিন্তু স্কেল ওয়াইজই খুব ছোট ছবি ছিল, প্রথম দিন থেকেই ছিল যে এটা এক্সপেরিমেন্টাল ছবি, একটা ছোট ছবি, এবং রিভিউজ পজিটিভ নয়। আমি বারবার কেন বললাম যে হারাতে পারবে না এই কথাটা বলছি না, কিন্তু আমি বলছি না যে মানে অবিনশ্বর একদম, আমি চাই না হারাক, ঠিক আছে, কোনো ফ্যান্স চায় না যে তার সুপারস্টারকে কেউ হারাক, আমি বলছি যে যদি রঘু ডাকাত মাস ফ্রেন্ডলি হয়, খাদানের মতন হয়, সেটা যদি ওয়ার্ক করাতে পারে সেই বেঙ্গল ট্যুর দিয়ে ইয়ে করে গ্রাম বাংলায়, কারণ রক্তবীজ কিন্তু কোনো দিন মালদা, শিলিগুড়ি, খানাকুল বা ওই যে একদম ইন্টিরিয়াস যেগুলো, তার মানে ছায়াবাণী, ঠিক আছে, এই যে হলগুলো রয়েছে, ডায়মন্ড হারবার বা হাওড়ায় একটা নতুন হল খুলেছে দেখলাম, খাদানের হাত ধরেই সেটা চলছে, তো এই জায়গাগুলোতে রক্তবীজ ঢুকতে পারবে না, কিন্তু দেবদা কিন্তু সেটা ইজিলি মানে ঢুকতে পারবে, এবং যেহেতু হিট পেয়ারটা আবার আসছে, মানে ওই ইদিকার সাথে পেয়ারটা আসছে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি পুশ করা, ওইগুলো করাই ওই কারণে। এবার দেখা যাক যে কি মানে কি রেজাল্ট হয়। দেখো সব দিক থেকেই বড় ছবি, রঘু ডাকাত অবশ্যই একটা বড় ছবি, এবং যদি গল্প ভালো হয়ে যায়, যদি স্ক্রিপ্ট ভালো হয়ে যায় না, যদি পাবলিক বেরিয়ে হল থেকে বেরিয়ে পাবলিক বলে রিভিউয়ারের দরকার নেই, পাবলিক হল থেকে বেরিয়ে যদি খুশি হয়ে যায় অ্যাজ লাইক খাদান, তাহলে ব্যাস মানে ছবি বেরিয়ে যাবে, তাহলে কিন্তু মানে সত্যি ওই ছবিটার সামনে আর কেউ টিকবে না। রঘু ডাকাত 2021 থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে আছে, মানে ও লোকে আগে দিয়ে এক্সাইটেড রঘু ডাকাত দেখার জন্য, 2021-এ ফার্স্ট ওই মোশন পোস্টারটা এসেছিল। এখানে আমরা দুজনেই দেব ফ্যান, বোধহয় লড়াই করে যাচ্ছি দাদার জন্য। আমিও দেবদার বিশাল, আমি দেবদার অনেক বড় ফ্যান, বিশাল ফ্যান, বিশাল। আমার ঘরের দেয়ালে জায়গা নেই বলে আমি দেবদার ছবি টাঙাইনি, নাহলে আমি দেবদার বড় ফ্যান। ঠিক আছে, সৌম্য সবার ফ্যান, দেখো সৌম্য সবার ফ্যান, সৌম্যর ব্যাপারটা খুব মানে সিরিয়াসলি নেওয়ার মতো, স্বর্ণজ্যোতিতে অ্যাকচুয়ালি জিদ্দার ফ্যান, মানে রীতিমতো চেঙ্গিজ নিয়ে ঝগড়া করতে হয় সাথে, আগের দিন আমি জিজ্ঞাসা করলাম যে দাদা তুমি কি রোমিও জুলিয়েট দেখেছো? স্বর্ণজ্যোতিরা বলছে যে হ্যাঁ আমি দেখেছি। আমি বললাম যে অঙ্কুশ হাজরার যেটা, বললো না। আমি বললাম তোমার এই ফালতু রোমিও জুলিয়েটের কথা আমি বলছি না, আমি অঙ্কুশ হাজরার রোমিও জুলিয়েটের কথা বলছি। স্বর্ণজ্যোতিটা এখানে না সবথেকে বেশি শিক্ষিত ছিল তো, যেটা তোর বাংলাদেশি অ্যাক্ট্রেস ছিল তো। হ্যাঁ ফালতু বলো না সৌম্য, এসব বলো না, ফালতু টালতু এসব বলো না, এগুলো
আমার খুব কষ্ট লাগে, এরকম বলো না, একটা শিক্ষিত মানুষকে ডেকে এনে এইভাবে অপমান করো না, এটা ঠিক না। ও মানে স্বর্ণজ্যোতিদা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে সব থেকে শিক্ষিত এবং সব থেকে বেশি ওয়ার্ল্ড সিনেমা দেখে, তাই মানে এগুলো বলো না, মানে আমি যেটা বুঝি না, আমি যেটা দেখি না আমি খারাপ, এটা বলো না। আরে ভাই আমার চশমা দেখে এরকম মনে হয় মাঝে মাঝে আমি রিক্সা চালাই বিড়ি খাই, ঠিক আছে, ওকে কিসের শিক্ষিত আমি আস্তে আস্তে করে সাকিব খানের সিনেমা, লোকে তো বলছে বরবাদ নাকি আমার বায়োপিকের মতো নাকি হয়েছে, আমার একটা দুটো বাংলাদেশি যে বন্ধু বান্ধবরা আছে। এবার তুমি যে বায়োপিকে ঢুকলে, তুমি তো এবার দেখো এইখান থেকেই তুমি দেখো, তুমি বায়োপিকে ঢুকেছো, তুমি এই মেট্রো চুমুটা নিয়ে তুমি কি সুন্দর একটা কথা বলেছিলে, আমি এটা বলি এখন কি ভালো তোমার এক্সপিরিয়েন্স ছিল, তুমি আবার স্কিপ করে বেরিয়ে যাবে ব্যাপারটা। দেখ চুমুর কথা শুনে প্রীতিশ লজ্জা পেয়ে চলে গেছে, ওকে প্রীতিশ বাচ্চা একটা ছেলে এসব খায়নি। সৌম্য চুমু কিন্তু খাবারের মতনই একটা জিনিস, চুমু কি তুমি জানার চেষ্টা করো না, ওকে তোমার এখন ভাত ডাল, তোমার ভাত ডাল গ্লুকন ডি খাওয়ার বয়স, তুমি চুমুর আলোচনাতে ঢুকবে না, ওকে 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 আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি, অনেক আলোচনা করেছি, আমার পার্টটা আমি শেষ করলাম, বাকি তো চলতেই থাকবে আলোচনা। চলো তোমরা এবার শুরু করো, চলো গুড বাই, বাই বাই।